আমাদের সবারই কিন্তু ইনটিউশন কাজ করে। এবার এই ইনটিউশনই আমাদের বুঝিয়ে দেয় যে হয়তো আগামীতে আমাদের সাথে কি হতে চলেছে। ধরুন আপনি নতুন কোনো জায়গায় গেছেন এবং সেখানে যাওয়ার পর মাঝে মাঝেই হয়তো আমাদেরও মনে হয় যে জায়গাটা হয়তো ভালো নয়। কেন ভালো নয়, কী কারণ, সেগুলো আপনি জানেন না, কিন্তু আপনার মনের মধ্যে কোথাও না কোথাও এই চিন্তাটা আসে যে হয়তো এই জায়গাটা ভালো বা ভালো নয়। নমস্কার, আমি জো, আশা করি সবাই খুব ভালো আছেন। আরও একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একখানা হোটেলের অভিজ্ঞতা। আমরা তো সবাই এই ভ্যাকেশনে ঘুরতে যেতে পছন্দ করি এবং আমরা সবসময় এটাই চাই যে যে সময়টুকু আমরা এই ছুটিতে কাটাচ্ছি সেই সময়টা যাতে খুব আনন্দে কাটে, খুব মেমোরেবল হয়। কিন্তু সেই আনন্দের মুহূর্ত যদি ভয়ের মুহূর্তে পরিণত হয়, সেইটা বোধহয় খুব একটা আনন্দ দেয় না আমাদেরকে। আজকের অভিজ্ঞতা পাঠিয়েছেন পাপিয়া, এবং পাপিয়ার অভিজ্ঞতাও খানিকটা এই ব্যাপার স্যাপার নিয়ে, বুঝতেই পারছেন, খানিকটা আন্দাজ করতেই পেরেছেন। আমি এর থেকে বেশি ডিটেলস দিচ্ছি না। পাপিয়া নিজের অভিজ্ঞতা রেকর্ড করে পাঠিয়েছেন এবং সেটাই আমি আপনাদের শোনাচ্ছি। তাহলে চলুন শুরু করছি আজকের এপিসোড। নমস্কার দাদা, আমি যে ঘটনাটা শেয়ার করছি সেটা 2022-এর ঘটনা। আমরা দীঘা গেছিলাম, আমি হোটেলের নামটা নিচ্ছি না। তো দীঘা গেছিলাম আমি, আমার হাজব্যান্ড, আমার 1.5 বছরের ছেলে, আমার ননদের ছেলে, তা ওর বয়স ছিল 12 বছর, আর আমার বোন গেছিল, ওর বয়স 17-18। আমি বয়সটা কেন মেনশন করছি তার কারণ আমরা 2টো রুম নিয়েছিলাম। তো একটা রুমে আমরা বাচ্চাদেরকে নিয়ে আমি ছিলাম, আর একটা রুমে ছিল আমার হাজব্যান্ড আর ওনার 60+ একজন মানে বয়স্ক কাকা গেছিলো। তো ও বললো যে কাকা বয়স্ক মানুষ মানে এসছে, তো কাকার সঙ্গে আমি থাকি, তোমরা একটা রুমে থাকো। তো সবাই মিলে যে রুমটা চুজ করলো, মানে ওরা বোন ভাগনা ওরা বললো যে এই রুমটায় আমরা থাকবো। তো ঠিক আছে, সেই রুমটায় আমরা থাকলাম আর অপোজিটটাতে ওরা থাকলো। তো যখন রুমটায় আমি ঢুকলাম, ওরা পছন্দ করলো। তারপর যখন আমি রুমটায় ঢুকে আমি দেখলাম, আমি না একটা জিনিস বুঝতে পারি, কোথাও কোনো বাড়ি বা কোথাও গেলে যদি সে বাড়িটা একটু ভারী হয় বা বাড়িটায় কিছু আনকমফোর্টেবল মানে কিছু ফিল হয়, আমি বুঝতে পারি যে এর মধ্যে কিছু একটা আছে, ব্যাপার মানে ঠিকঠাক লাগছে না। তো রুমটায় ঢুকে আমার কেমন একটু স্যাঁতস্যাঁতে লাগলো, কেমন একটু লাগলো। তো আমি কিছু মনে করিনি, হয়তো বন্ধ ছিল বা কোনো গেস্ট হয়তো ছিল না কিছুদিন, তাই হয়তো এমন লাগছে। তো আমরা রুমে ঢুকে আমরা চেঞ্জ করে আমরা বেরিয়ে গেলাম। আমরা স্নান করে এসে আবার চেঞ্জ করে তারপর আমরা খেতে গেলাম। খেয়ে এসে আমরা এবার যে যার রুমে চলে গেলাম, যেহেতু আমরা ভোরে বেরিয়ে গেছিলাম। আমার ছেলেও খুব ক্লান্ত ছিল, কিন্তু ঘুমাচ্ছে না, সমানে কেঁদে যাচ্ছে। ওটা দিয়ে স্টার্ট হলো। আমার ছেলে এমনি ভীষণ হাসিমুখ, মানে সারাদিন ওর মুখে হাসি লেগে থাকে। তো হাজব্যান্ডকে ডাকলাম, বললো যে দেখো চেষ্টা করো ঘুমানোর, অন্য জায়গায় তো প্রথমবার এসেছে, হয়তো ওর প্রবলেম হচ্ছে, দেখো। বলেও খানিকক্ষণ বসে টসে থেকে আমি বললাম ঠিক আছে তুমি যাও, আমি দেখছি। কিন্তু ও ঘুমালো না, পুরো দুপুরে ও ঘুমালো না, আমিও ঘুমালাম না। তারপর ওই 4:30 এরকম টাইমে আমার ভাগনা বললো মামি ভাইকে নিয়ে বাইরে চলো, ওর মনে হয় সাফোকেটেড লাগছে এই রুমটার মধ্যে, বাইরে চলো, মনে হয় ভালো লাগবে। তো আমি ভাবলাম কী জানি, হতে পারে হয়তো। তো রেডি ফেডি হয়ে আমরা বেরোলাম। রুমটা থেকে বাইরে যেই পা দিলাম, আমার ছেলের কান্না বন্ধ। তো আমি বললাম ও ঘুরতে বেরিয়ে, আমি ওকে বললাম হেসে, বাবা ঘুরতে বেরোচ্ছি বলে তোমার কান্না বন্ধ হয়ে গেল, ঠিক আছে চলো। তো গেলাম সমুদ্রের পাড়ে গিয়ে খানিকক্ষণ বসে টসে থেকে এবার ওকে খাওয়াবো একটু সন্ধ্যাবেলা, অন্য কিছু তো খেত না। তো যেটা খাওয়াই আমি সেটা ঘরে রাখা ছিল, তো আমি আর আমার বোন আসলাম খাওয়ানোর জন্য। তো রুমে আসলাম, রুমে লক খুলে আমি ঢুকলাম। ঢুকে মনে হলো রুমটা পুরো মানে ভারী, মানে একটা গা ছমছমে ফিল। তো রুমে আগে আমি ঢুকলাম, তারপরে আমার বোন ঢুকে ওই মানে সুইচগুলো সব অন করলো। আমার একটু আনকমফোর্টেবল লাগছে, কেন এরকম হচ্ছে জানি না। তারপরে আমার ছেলেকে খাইয়ে টাইয়ে নিয়ে আমি চলে গেলাম। এবার দীঘায় সেদিন ভীষণ জলোচ্ছ্বাস হচ্ছিল, কেউ না বসতে পারেনি, মানে পাশ দিয়ে যে সাইডে যে জায়গাগুলো ছিল কেউ বসতে পারেনি। তো আমরাও সবাই দাঁড়িয়েছিলাম, দেখছিলাম। আমি জাস্ট একটু ঘুরেছি, কেউ মনে হলো ওই যে হয় না যে দেখবেন পার্টিতে সবাই ডান্স করে, একটা মানে হাজব্যান্ড ওয়াইফ যদি ডান্স করে, হাজব্যান্ড ধরে জাস্ট ওয়াইফকে ঘুরিয়ে দেয়, এরকম। মানে আমি একটু ঘুরেছি, পিছনের দিক তাকে বলে আমাকে কেউ ঘুরিয়ে নিয়ে ফেলে দিল, আমার পাটা পুরো ঢুকে গেল মানে দীঘার নতুন যে করেছে ড্রেনের উপর দিয়ে স্ল্যাব বসিয়ে দিয়েছে, তো স্ল্যাবের মাঝখান দিয়ে আমার পাটা পুরো ঢুকে গেল।
আমি পিছনে এসে ঢুকে গেলাম ওর মধ্যে, কিন্তু আমরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম, কী কারণে আমি পিছনে ঘুরলাম জানি না, যাই হোক ঢুকে গেল। এইবার আর কেউ বার করতে পারছে না, চারিদিকে লোহার শিক রয়েছে, ওখানে যারা ট্যুরিস্ট ছিল সবাই অনেক চেষ্টা করলো, কেউ পারলো না। তো এবার সবাই বলছে না পুলিশকে ডাকতে হবে, চারটাকে ভেঙে বার করতে হবে, কারণ চারটা ঢালাই করা দুপাশ থেকে। তো আমি ভীষণ টেনে হিচড়ে পা বার করলাম, করে তো কেটে ছিঁড়ে রক্ত জমাট বেঁধে গেল। যাই হোক ওখানে একটু বরফ টরফ দিয়ে আমরা ঘরে আসলাম। তো আমাদের রাতের ডিনারের জন্য রুটি আর চিকেন করতে দেওয়া হয়েছিল, যেখানে যে মাসিরা সব রান্না করে। তো ওদের কাছ থেকে নিয়ে আমার হাজব্যান্ড আসলো, আমাদের রুমটাতেই আসলো, যেহেতু সবাই আমরা ওখানেই ছিলাম আমরা। তখন কটা বাজে, 10:30 11টা, বললো তাহলে ডিনার করে নিই, শুয়ে পড়ি, আমরা তো দুপুরে কেউ ঠিক করে ঘুমালাম না। এইবার এখান থেকে স্টার্ট তো হয়ে গেছে অনেক আগে থেকে, এইবার সবাই বুঝতে পারছে ব্যাপারটা এই জায়গাটা থেকে। কারণ হচ্ছে ওই রুম থেকে এসে কোথাও ওই বাইরে থেকে এসে আমার ছেলের জন্য যে জলের ছেলের একটা জলের বোতল আছে, সিপার, সেই সিপারটা আমি ড্রেসিং টেবিলের ওপরে রেখেছিলাম। এমনি সমস্ত মায়েরাই যেরকম করে নিজের সন্তানের জিনিসপত্র খুব সযত্নে রাখে, যাতে সেটা নিচে পড়ে না যায়। কারণ রুম তো এটা হোটেলের রুম, সবাই আসতে যাচ্ছে, সে সকালে ঝাড় দিয়ে গেছে, আর তো কেউ দেয়নি, বালি কিচকিচ করছে। তো আমি যথারীতি আয়নার দিকে ঠেলে রেখেছি বোতলটা, যাতে নিচে পড়ে না যায়। তো খাওয়াতে হঠাৎ করে বোতলটা ঠাস করে নিচে পড়ে গেল। আর যে কাকা আমাদের ছিল, কাকা বলল, ওরে বাবা কী হলো রে, ভূত নাকি? এইবার আমি বলি, বোতলটা যদি কোনো ভাইব্রেশন হয়নি, কোনো ভারী গাড়ি গেলে যদি ভাইব্রেশন হয়, তাহলে আমরা খাটের উপরে বসে রয়েছি সবাই, আমরাও টের পাবো যে ভাইব্রেশন কিছু হলো, কিন্তু সেরকম কিছু না। এইবার আমি বলি, যদি সত্যি ভাইব্রেশনের জন্যই পড়ে, তাহলে কি করবে? যদি কোনো জিনিস টেবিলের উপর থেকে পড়ে, তাহলে জাস্ট সেটা নিচে পড়বে। আর যদি কেউ হাত দিয়ে সেটাকে সজোরে ঠেলে ফেলে দেয়, তাহলে সেটা খানিকটা দূর গিয়ে পড়বে। আর সেটাই হয়েছিল, অনেকটা দূরে গিয়ে বোতলটা পড়লো। তো আমি দেখলাম যে আমার বোন ভাগনা যারা ছিল, ওরা দেখছি বড় বড় চোখ করে তাকিয়ে রয়েছে বোতলটার দিকে। তা আমি বললাম, আরে না না, আমি ওটা কোনার দিকে হয়তো রেখেছিলাম, কোনো কারণে হয়তো পড়ে গেছে, ভয়ের কিছু নেই, ভূত আসবে কোথা থেকে। আমি এরকম একটু ওদেরকে সাহস দিলাম। তো ঠিক আছে, এবার ডিনার ফিনার হয়ে গেল, খেতেও পারছি না, ছেলেটা এত কাঁদছে, মনটা ভালোই লাগছে না। সকাল থেকে গিয়ে থেকে এত জার্নি, তারপর ছেলে রুমে আসলেই কাঁদছে, সমানে কাঁদছে, ঘুমাচ্ছে না, শুধু কাঁদছে। এইবার আমি খেলামও না, এগুলো নিয়ে একটা ডাস্টবিন ছিল, ডাস্টবিনের পাশে রেখে দিলাম, যে কালকে সকালে বাইরে বেরিয়ে যদি কুকুর টুকুর পাই দিয়ে দেবো, তা না হলে কী করবো, ফেলে দেবো। এবার আমার যে ভাগনা, ও খেয়ে দিয়ে বাথরুমে গেল। বাথরুমটা খাটে যেরকম থাকে হোটেল রুমে, পাশেই বাথরুম। ও বাথরুম থেকে বেরিয়ে এসেছে, মুখ টুক ধুয়ে, আমি দেখলাম, দেখছি বাথরুমে মুখ টুক ধুয়ে কলটাকে বন্ধ করে এসে খাটে বসলো। এবার আমি আবার মাথাটা নিচু করলাম, মাথাটা নিচু করে আবার জলের শব্দ আমার কানে আসছে। আমি তাকিয়ে দেখি কলটা চলছে। আমি বলছি, নীলু শোনা, তুই অফ করিস নি কল? বললো হ্যাঁ। বললাম, ওই দেখ চলছে, দেখ পুরো স্পিডে জল চলছে। তো বললো না, করেছি। বলে হয়তো করিস নি, ভুল করে যা, বন্ধ করে দিয়ে আয়। ও আবার যথারীতি উঠে গিয়ে বন্ধ করে দিয়ে আসলো। রাতে শুলাম সবাই মিলে। এবার ওকে আমি শুয়ে ঘুম পাড়াচ্ছি, সবাই শুয়ে রয়েছে। এইবার আওয়াজ হচ্ছে রুমের মধ্যে, মনে হচ্ছে যেন কেউ কিছু একটা খাচ্ছে। একটা মানুষ যদি আওয়াজ করে খায়, যেরকম আওয়াজ হয় মুখের, ঠিক সেই রকম একটা আওয়াজ বের হচ্ছে। কি হচ্ছে? মাথা উঁচু করে দেখবো, সেই সাহসটা আমার মনের মধ্যে সত্যি ছিল না তখন। মাথাটা উঁচু করে আমি দেখবো। এবার আমার পাশে আমার বোন শুয়েছিল, তার পাশে ভাগনা ছিল। আমি দেখছি আওয়াজটা বেড়ে যাচ্ছে। আমার বোন দেখছি মাথাটাকে উঁচু করে একটুখানি দেখলো, দেখে এবার ওর দেখলাম যে না, ওর ভয় পেলো না। তো আমি পিছনের দিক তাকালাম, দেখছি না, কিছু নেই, কিন্তু আওয়াজটা কোথা থেকে হচ্ছে? রুম থেকেই হচ্ছে। এবার আমি ডাকলাম, নীলু ওর তো, দেখতো শোনা এসি থেকে আওয়াজ হচ্ছে কি না। এবার ও উঠলো, এসি থেকে না, এসি থেকে আওয়াজ হচ্ছে না। দরজার থেকে আমরা বাইরে বের হলাম, ওদেরকে আমি নীলুকে বললাম, শোনা দেখতো বাইরে, দরজাটা খুলে দেখতো বাইরে কিছুর আওয়াজ হচ্ছে কিনা। ও বাইরে দেখলো, বাইরে না, বাইরে নাইট বাল্বগুলো চলছে, প্রত্যেকটা রুম বন্ধ, সেরকম কিছু না। এই আওয়াজটা কোথা থেকে আসছে বুঝতে পারছি না। আমি ডাকছিও না ওদেরকে, আমার হাজব্যান্ডকে ডাকছিও না, ওরাও সারাদিন ঘুমায়নি। দেখি আগে কী হয়। এবার ওই আওয়াজটা না বন্ধ হচ্ছে না। এবার আমার বোন বলছে, দিদি তুই না ফোনে ভাগবত পাঠ চালা। আমরা সত্যি ভীষণ ঈশ্বরে বিশ্বাসী, শ্রীকৃষ্ণে বিশ্বাসী মারাত্মক। এবার বোন বলছে, দিদি তুই না ভাগবত পাঠটা চালা ফোনে। এবার আমি বলছি যে ঠিক আছে।
দাঁড়াতে, এবং ফোনে আমি স্পিডে একদম ভাগবত পাঠটা চালালাম ভাগবত পাঠটা মানে মানে ম্যাজিকের মতন কাজ করলো। যে আমি ভাগবত পাঠ চালালাম, মিনিট দেড়েকের মধ্যে সে আওয়াজ পুরো বন্ধ। এইবার আমি পুরো শিওর যে এই রুমে কিছু একটা আছে। এবার আমি ওই ভাগবত পাঠটা বন্ধ করলাম। আধা ঘন্টা 1 ঘন্টা পর মনে হচ্ছে রুমটা আবার ভারী হয়ে আসছে। ঘুম আমার হচ্ছে না। দেখছি নীলু ঘুমিয়ে পড়েছে, ও তো বেশি বাচ্চা ছেলে মানুষ, হয়তো মনের মধ্যে একটু হয়। আমার বোন ভীষণ মানে ভয় কাঁদত, ও দেখছি ঘুমাচ্ছে না। এবার আমি বলছি যে দেখো, তুমি যেই হও না কেন, আমি জানি এই রুমে তোমার অস্তিত্ব আছে, কিন্তু দেখো আমি বাচ্চাগুলোকে নিয়ে রুমে আছি, এমন কিছু তুমি করো না যাতে আমরা খুব ভয় পেয়ে যাই। আমরা তোমাকে কোনো ডিস্টার্ব করব না, তুমি যেখানে থাকা সেখানে থাকো। আমরা আজকে এসেছি, কালকের দিনটা থাকবো, আমরা পরশু দিন চলে যাব। আমরা কোনো ডিস্টার্ব তোমাকে করব না, তুমি যেখানে থাকার সেখানে থাকো, যেখানে ছিলে সেখানেই তুমি থাকো বলে আমি আবার ভাগবত পাঠটা আবার অন করলাম। আবার যথারীতি আওয়াজটা বন্ধ হয়ে গেল। তারপরে দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার বোন বলছে আমার হাজব্যান্ডকে, জানো কালকে রাতে না কীরকম একটা আওয়াজ হচ্ছিল, দেখো এখন তো সেই আওয়াজটা হচ্ছে না, এসি চলছে সেম তো, বরং এখন মানুষজন উঠেছে, তখন রাত প্রায় 2-2:30 বাজে, কীরকম বিভৎস আওয়াজ। তা আমি ওকে বললাম না এসির কম্প্রেসার থেকে আওয়াজ হচ্ছিলো। বলে তাহলে তুই এরকম কেন বললি, যেই থাকো না কেন? এটাই এমনি ভয় পাচ্ছিলিস তোরা, তাই এমনি বললাম। তো আমার হাজব্যান্ড বলল, জানো না কালকে রাতে 2-3টে নাগাদের পর থেকে, মানে ভোরবেলা 4টে এরকম সামথিং এরকম সময় থেকে কাকা ঘুমের ঘুরে এমন অদ্ভুত আচরণ করছিল যে আমি উঠে বসেছিলাম। কেন বলে, সেই হাত পা ছুটছে ঘুমের মধ্যে। তো আমি বললাম হয়তো হতে পারে, ওটা না ঘুমের অভ্যাস। বলে হতে পারে, কিন্তু এমন ফিলিংস হচ্ছে আমার ওই রুমের মধ্যে ভোরবেলাতে যে তোমাকে বলে বোঝাতে পারবো না। তো আমি বললাম কেন? বলে না যখন শুলাম তখন কিছু না, ভোরবেলা। আমি বললাম ভোরবেলা সমস্ত কিছু নিস্তব্ধ হয়ে গেছিলো তো, ওই জন্য হয়তো তোমার ওইরকম লাগছিল। আর আমার হাজব্যান্ড ভীষণ সাহসী, ওই রকম ভূত টুত বা এরকম কিছুতে না বিশ্বাস করে না, ভূতে বিশ্বাস একদমই করে না। তো বললো যে জানো না আমি ঘুমাতেই পারিনি, মানে যে সারা প্রথম তো কাকার অদ্ভুত হাত পা ছোড়াতে ঘুমাতে পারিনি, তারপরে ঘুমাতে পারিনি হচ্ছে আমার ভিতরে একটা মানে মনে হচ্ছে এই ঘরটার মধ্যে মানে দম বন্ধ হয়ে আসার মতো মনে হচ্ছে, যে কী যেন একটা প্রবলেম হচ্ছে এর মধ্যে, কেউ একজন এসছে বা ঘরটা পুরো ভারী হয়ে এসছে, আনকমফোর্টেবল, ঘুম তো আসছেই না, মানে ইরিটেটিং হচ্ছে মনের মধ্যে, মানে ভিতরটাতে। যাই হোক, এটাই ছিল আমার গল্পটা। তারপরে পরের দিনটায় আমরা চলে আসি। আমার ওই কথা বলার পরে আর সেরকম কিছুই আমরা ওই একদিনে আর কিছু দেখিনি সেরকম। তো এটাই ছিল আমার গল্প। এরকম আরও আছে, আমার ছোটোবেলার কিছু স্মৃতি আছে, বাবার কাছ থেকে শোনা, ঠাকুমার কাছ থেকে শোনা, এরকম অনেক স্মৃতি আছে, আর একদিন শেয়ার করব। তো ধন্যবাদ আমার এই গল্পটা শোনার জন্য। যেমনটা আজকের ভিডিও শুরুতেই বলছিলাম যে এই ইনটিউশন কিন্তু আমাদের সবারই কম বেশি কাজ করে। পাপিয়ার ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার। পাপিয়া সেই হোটেলে পৌঁছানোর পর থেকে ফিল করেছেন যে হয়তো এই হোটেলটা খুব একটা ভালো নয়। তিনি কারণ কিছু জানেন না, এবং যতটা সময় এগিয়েছে তত তিনি বুঝতে পেরেছেন, এবং শুধু তিনি নন, তার পুরো পরিবার কিন্তু বুঝতে পেরেছেন যে এই জায়গাটা হয়তো খুব একটা ভালো নয়। কে আছেন, কিভাবে আছেন, তিনি কি সত্যি ক্ষতি করতে চেয়েছিলেন কিনা, সেই সমস্ত ব্যাপার কিন্তু পাপিয়া জানেন না। যেমনটা বললাম, আপনি কোথাও ঘুরতে গেছেন এবং সেখানে আপনি হয়তো নির্ভেজাল কয়েকটা দিন কাটাতে চেয়েছেন, কিন্তু সেই সময়টায় আপনার চারিপাশে রয়েছে অস্বস্তি। আশা করি আজকের এই অভিজ্ঞতা আপনাদের ভালো লেগেছে। নিজেদের ফিডব্যাক অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন, এবং আপনি কিন্তু আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতেই পারেন। আপনি অলরেডি জানেন কিভাবে শেয়ার করতে হয়, তাও আমি আবার বলছি, আপনাকে লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে, তারপর সেটা পাঠাতে হবে আমাদের ফেসবুক পেজে, অথবা আপনি মেইল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস story with joe@gmail.com। আপনার জীবনের যে কোনো রকমের এক্সপিরিয়েন্স কিন্তু আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর এর পাশাপাশি আমাদের ফেসবুক পেজেও কিন্তু নিয়মিত অভিজ্ঞতা শোনানো হয়, তাই আপনি চাইলে একবার আমাদের ফেসবুক পেজটাকে ঘুরে আসতে পারেন। আমাদের এই এপিসোড ভালো লাগলে আপনি লাইক করতে পারেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আজকের মতো আড্ডা আমরা এখানেই শেষ করছি। আপনাদের সবার সাথে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ
সবাই খুব ভালো থাকবেন।